আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন একটা জায়গায় যে এখন কোনোখানে কোনো মব হলে বা মারামারি হলে বা সন্ত্রাসী কার্যক্রম হলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন যদি ভাগ্যক্রমে ওখানে থাকে তারা নির্লিপ্ত হিসেবে দাঁড়িয়ে থাকে। কখন মারামারি শেষ হবে, শেষ হওয়ার পরে যদি ওইখানে মার্ডার হয় তাহলে লাশটাকে নিয়ে যায়, যদি ইনজুর চরমভাবে হয় তাহলে তাকে থানায় হাসপাতালে নেওয়ার পাশাপাশি মামলা বাণিজ্যতে তারা মত্ত থাকে। তারা কিন্তু ওইখানে ছাড় দিচ্ছে না, কিন্তু মারামারির সময় তারা কিন্তু যাচ্ছে না। যখন একটা জায়গায় এই ঘটনা, সেটা করে না আপনার 300 আসনে প্রায় 2 লক্ষ সেন্টার, এই যে এতগুলো সেন্টার, এতগুলো আসনে প্রায় 12 কোটি ভোট, এই 12 কোটি মানুষের যখন যেই দিন একদিনের 7-8 ঘন্টা নড়াচড়া থাকবে, তখন যে হুলস্থুল অবস্থাটা বাঁধবে, এমনিই আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভীষণ কম, তার উপর যদি এরাও যদি নির্লিপ্ত থাকে তাহলে নির্বাচনটা কিভাবে হবে, কেমন হবে, এটা বোঝার কোনো অবকাশ আর দরকার পড়ে না। আপনার সেকেন্ড যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এদের মধ্যে, তাদের অনেকগুলো অস্ত্র খোয়া গিয়েছে। এই অস্ত্র, একটা অস্ত্র মানে একটা এরিয়াকে ধ্বংস করা যায়, সেইখানে শত শত অস্ত্র, তাদের সরকারি অস্ত্র, যেটা জুলাই গণ অভ্যুত্থানে যেটা আমার কাছে হিসাব আছে 1335টি লুট হওয়া অস্ত্র এখনো উদ্ধার হয়নি। 401 জন অবৈধ অস্ত্রধারী রাজধানীতেই ঘুরে বেড়াচ্ছে, শুধুমাত্র রাজধানীতেই। এবং এটা আমরা প্রমাণটা কিভাবে পাই? হাদিকে গুলি করা, যেখানে যেভাবে চলন্ত অবস্থায় গুলি করা কানের নিচে বা মাথায়, এবং তারপরে মুসাদ্দিরকে গুলি করা, আপনি দেখেন চলন্ত অবস্থায় দুইটাই একই জায়গায়, এবং এরা কতটা নিখুঁত শুটার এখান থেকে কিন্তু অনুমেয়। এদের সংখ্যা যদি 401 থাকে তাহলে কি হতে পারে? গেল এই যে 1335টি লুট হওয়া অস্ত্র এখনো উদ্ধার হয় নাই, এটা 1/3 যা লুট হয়েছিল। এরপরে ইল্লিগ্যাল অস্ত্র, বাংলাদেশ ইল্লিগ্যাল অস্ত্রের একটা অভয়ারণ্য। সেইখানে প্রত্যেক নির্বাচনের 6 মাস 1 বছর আগে থেকে ইল্লিগ্যাল অস্ত্র উদ্ধারের জন্য ফিল্ডে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী বা যাদের কাছেই থাকুক দায়িত্ব তারা নামে। এখন পর্যন্ত আমরা এইভাবে দেখিনি। তারপরে আপনার বৈধ অস্ত্র জমা দেওয়ার একটা রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে পড়া, যে ইলেকশনের 6 মাস আগে থানাগুলোতে ওই এরিয়ার যত বৈধ অস্ত্র আছে জমা দিতে হয় এবং নির্বাচনের পরে ওগুলো ফেরত নেওয়া যায়। তো সেইখানে আমরা সেটাও দেখি নাই। উপরন্তু আমরা কি দেখেছি? ইসি বা সরকার থেকে বলা হয়েছে যে যদি কেউ নিরাপত্তার অভাব বোধ করে তাহলে তারা ক্যান্ডিডেটরা তারা আবেদন করতে পারে, তারা অস্ত্র নিতে পারে। এই যে আবেদন 11 আওয়ারে, তাদের কোনো প্রশিক্ষণ নাই, কিচ্ছু নাই, তারা আবেদন করলো, তারা নিল। এই যে আরো অস্ত্রের ঝনঝনানি, তাতে কি হলো? আগে তো ছিল যে ইলেকশন আসলে অস্ত্র জমা দিতে হতো, আমি ওটাই বলছি যে 6 মাস আগেই জমা নিত। সেইখানে লিগ্যাল অস্ত্র, ইললিগ্যাল অস্ত্রের আপনার ট্রানজিট পয়েন্ট বাংলাদেশ, অস্ত্র এবং সোনার, সেই ট্রানজিটের অস্ত্র সব মিলে যখন যে অবস্থা, আমি যদি শুধুমাত্র 1335টা অস্ত্রকে আমি যদি 300 দিয়ে ভাগ দেই তাহলে প্রায় প্রতিটা আসনে 4টার উপরে করে অস্ত্র পড়ে। হ্যাঁ, তো 4টা যদি অস্ত্র পড়ে, একটা নির্বাচনী আসনে 4টা অস্ত্র কি ইনাফ না জিল্লুর ভাই? গুলি করলে উপরে, গুলি করলে নিচে সব ফাঁকা হয়ে যায়। আমরা লক্ষ লক্ষ মানুষের মিটিং দেখেছি, 2-3টা ফাঁকা আওয়াজ অথবা 2-3টা বুলেট, কিন্তু আমরা ওই মিটিংটা 5 মিনিটের মধ্যে একদম ফকফকা হয়ে যেতে দেখেছি। তাইলে আপনার এই যে অস্ত্রের ঝনঝনানি, সেটা সহ আমি আরও বলছি, কারাগার 17টা কারাগার থেকে 2232 বন্দী পালিয়ে গেছে। এর মধ্যে সবচেয়ে টেরর বন্দী 713 জন এখনও ফেরার, যাদের হয়তো ফাঁসি হয়েছে, যাদের যাবজ্জীবন হয়েছে, এই টাইপের, এবং শীর্ষ সন্ত্রাসীদেরকে সবগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে। তাহলে এরা যখন আপনার অনেক সমস্যাগুলার একটু একটু করে করলেই কতটা হয়, পাশাপাশি কারাগার থেকে 67টা অস্ত্র লুট হয়েছিল, সেইখানে 27টি এখনও উদ্ধার হয় নাই। ওই 1335-এর সঙ্গে আপনি আরও 27টি যোগ দেন কারাগারের। এটা হলো সরকারি অস্ত্র, লিগ্যাল ইললিগ্যালের মধ্যেই গেলাম না আমি, এটা সরকারি অস্ত্র। এখন আপনার অপারেশন ক্লিন হার্টের, আপনার ডেভিল হান্টের 2য় ফেজ চলছে। আপনি বলেন তো কোথায় আমরা পুলিশের কথা বাদ দিলাম, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমরা যে সেনাবাহিনীর প্রতি মানুষের একটা ভয়,
শ্রদ্ধা ভালোবাসা এখন পর্যন্ত আছে। ভয় থেকেও কিন্তু অনেকেই দেখেন কিভাবে চাঁদাবাজদের আপনার অস্ত্রবাজদের ছেড়ে দেওয়া হয়েছে, যেহেতু সেনাবাহিনী আকাশের দিকে তাকিয়ে থাকে যেখানে যেখানে তাদের ডিউটি, কোনো কাজ ওইভাবে তাদের উপর হয়তো বা ওই হুকুম নাই, অথচ তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে। ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে কিন্তু তারা কিছুই করছে না। যেখানে করছে দুই একটা জায়গায় ওই নড়াইলে দেখলাম যে একজন মারা গেছে, এটাও তো নেগেটিভ। সেনাবাহিনী ভালো করেই জানে কোথায় প্রহার করলে মারা যাবে, কোথায় করলে মারা যাবে না। তার মানে আমরা কি চেয়েছি? আমরা চেয়েছি আমাদের অস্ত্র উদ্ধার হোক, আমাদের সুষ্ঠু নির্বাচন হোক, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাহস হোক, আমাদের সেনাবাহিনীর এবং বিজেপির সাহস থাকুক। আমরা তো ফিল্ডে আমরা এরকম কিছুই দেখছি না। সেকেন্ড ফেজে আমরা কিন্তু কিছুই পাচ্ছি না। আমরা শুনি যে এত হাজার লিস্ট হয়েছে, এদেরকে ধরপাকড় করা হবে, এদের অর্থ কোথা থেকে আসলো, অর্থের যোগানদাতা কারা, এটার খোঁজখবর নেওয়া হবে। একমাত্র দুদক যখন আপনার পড়তি সময় তখন দুদক আপনাকে খুঁজবে, আপনার উঠতি সময় কোনোদিন কোথাও দুদক কোনোদিন খুঁজে নেয় কাউকে। যে আপনি হঠাৎ করে 5টা জমি কিনলেন, আপনার তো এই ছিল, আপনি কিনলেন কোথা থেকে, আমি আজ পর্যন্ত দেখি নাই। যখনই তারপর পড়ে যাওয়ার সময় তখন জিজ্ঞেস করা হয় আপনি কোথায় পাইছেন। তার আগে 5টা মামলা হয়, মামলা হওয়ার পরে দুদক হঠাৎ করে আপনার ধূমকেতুর মতো 75 বছর পরে আবিষ্কার হয়, উত্থান হয় এবং ধূমকেতুর মতো মিলায়া যায়। তো এই জায়গা থেকে আমরা যদি বলি যে একটা সুষ্ঠু নির্বাচন, এই সরকার এর মধ্যে মরার উপর খাড়ার ঘা, সরকার বলে 12 তারিখেই প্রত্যয় নির্বাচন হবে, এক সামনে পেছনে মধ্যখানেও তো এই যে প্রত্যয়টা সরকারকে কেউ জিজ্ঞেস করে নাই নির্বাচনের ডেট দেওয়ার পরে যে 12 তারিখে হবে কিনা। সরকার নিজে থেকেই নিজের ঢোল বাজায়। তো এই যে সরকার যখন নিজে থেকে ঢোল বাজায়, তখন আমাদের এইগুলা যদি যোগ করি তাহলে কিন্তু আমাদের মনে হয়, এবং সেই সঙ্গে প্রশাসন, যে প্রশাসন কিনা ফ্যাসিস্টের হয়ে কাজ করেছে 15.5 বছর এবং এখনও তারা দুর্দান্ত প্রতাপে চলছে, তারাই আপনার এজেন্ট হবে, রিটার্নিং অফিসার হবে, তারাই আপনার নির্বাচনের মনোনয়ন ফর্ম বিক্রি করবে, তারাই আপনার নির্বাচনের জমা নিবে, তারাই ইলিগ্যাল হিসেবে ঘোষণা করবে। আপনি বলছেন ফ্যাসিস্টের দোসররা কিন্তু বা সহযোগীরা, কেউ বলে থাকেন যে যদি তারা ফ্যাসিস্টের রিয়েলি সহযোগী হয়ে থাকে, যেহেতু ওই ফ্যাসিস্ট শক্তির বা আওয়ামী লীগের কোনো তারা ইলেকশনে পার্টিসিপেট করছে না, তো ইলেকশন তো নিউট্রাল হবে। বাট অন দ্য আদার হ্যান্ড কেউ বলেন যে এরা এখন প্রশাসনে আসলে আপনাদের এখনকার যে প্রতিপক্ষ তাদের ইনফ্লুয়েন্স অনেক বেশি, তারা অনেক বেশি ইনফিল্ট্রেট করেছে। দেখেন এইখানে আপনি ডেঞ্জারাস একটা সত্য কথা সামনে এনেছেন, সেটা হলো যে গুপ্ত রাজনীতি। গুপ্ত রাজনীতির জিনিসটা কত আমি আপনি অনুমান করতে পারি, কিন্তু প্রকৃতভাবে বলতে পারি না যে পর্যন্ত তারা স্বীকার না করে। তারা বলে আমাদের দিকে আঙ্গুল দিয়ে আমাদের লোক বেশি, আমরা বলি তাদের। এখন আমার মধ্যে কতটা আছে সেটাও তারা জানে, আগে সরকারের সঙ্গে কতজন ছিল সেটাও তারা জানে। তাদের জন্য কি করবে, যে কারণে বলা হয় ফ্যাসিস্ট আর তারা মিলেমিশে একাকার। এবং আপনার ভোটের ক্ষেত্রেও যদি হয়, ফ্যাসিস্ট যদি কাউকে ভোট দিতে যায় তাদেরকেই দিবে, কারণ ফ্যাসিস্টের মধ্যে তো তাদের লোক ছিল এবং তখনও তারা একটা সহযোগিতা করেছে, তারা তাদের সঙ্গে যোগাযোগ রেখেছে, তারা তাদেরকে অর্থ দিয়ে বিত্ত দিয়ে যেভাবে হোক চাকরিগুলোতে নেওয়া হয়েছে অন্য দলের হয়ে। যে কারণে তাদের আপনার আওয়ামী লীগের সময় একজন মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, আপনার মনে আছে যে বলেছিল যে অজু করে কোরআনে হাত দিয়ে টাকা পয়সা যাই খান আওয়ামী লীগের কাছ থেকে খান, কিন্তু চাকরিটা আওয়ামী লীগকেই দিয়ে না, আর কাউকে না। এরপরে কিন্তু ওইভাবেই হয়েছে, টাকা পয়সা দিয়েই চাকরি হয়েছে, কিন্তু টাকা পয়সায় কিন্তু আপনি আমি যাদেরকে সন্দেহ করি তাদের টাকা পয়সা সবচেয়ে বেশি এবং তারা সবচেয়ে বেশি আপনার টাকাটা লগ্নি করে। এটাকে এক ধরনের ব্যবসা হিসেবেই তারা চিন্তা করে এবং সেই ব্যবসায় তারা কতটুকু এগিয়েছে এটা তারাই জানে। এবং সেই কারণে সমস্ত বিশ্ববিদ্যালয়, সমস্ত সচিবালয়ের সচিবরা, সমস্ত ডিসি, সমস্ত এসপি, আমি একটা এসপির কথা জানি, আমি জানি সে ছাত্র দল করে, তো করতো এবং আমাদের ছাত্র দলের সঙ্গেই তার মেলামেশা সব কিছু, এবং প্রাতিষ্ঠানিক একটা নামকরা একটা বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়া বিসিএস ক্যাডার, এরা তো বেশিরভাগই তাই হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি বলি কোনো একটা হলে সে প্রেসিডেন্টও ছিল। পরবর্তীতে আমি তার সাথে কথা বলে বের হয়ে আসার সময় আমি একজনের সঙ্গে আমার দেখা হলো। বললো কোথায় গেছিলেন? আমি বললাম এইখানে। বলে যে তার ওইখানে একটা নাম ধরে, একটা দলের নাম ধরে বললো ও তো এজেন্ট সেই দলের। আমি বলছি না না, ও তো ছাত্র দল করা ছিলেন। বললো যে আপা আমার বাড়ি ওইখানে, একদম স্ট্রেট আমার বাড়ি ওইখানে, আমি জেলাটার নাম নাই বললাম, তবে ওই জেলায় তাদের লোক বেশি থাকে, তার বাবা দাদা 14 গোষ্ঠী ওই দলটা করে, আপনাদের দল করে না, এ করেছে আপনাদের এইখানে, একে করানো হয়েছে। আমি কিভাবে, আমি যে দলটাকে ধারণ করি, আমি তাদেরকে কিভাবে গিয়ে বলবো যে এই টাইপের মানুষগুলোকে থেকে আপনারা দূরে থাকবেন? বরং দেখা গেছে আমি যার সামনে বলবো সেও একজন গুপ্ত। তাতে কি হবে? আমি যেভাবে দিনকে দিন পিছাই, আরো কয়েক ধাপ পিছায় যাব বা যাচ্ছি। তো এটা যতটা ডেঞ্জারাস, এই রাজনীতি, এই অপরাজনীতি এত বেশি বিস্তৃত লাভ করেছে যে রাজনীতিকে খুঁজে পাওয়া যাচ্ছে না।